হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের অনেকের জন্য হেভি প্রবলেম। তো আমি আজকে ক্লাসটা নিব মেনলি অ্যাডমিশন এমসিকিউ বেসমেন্টে, আমাদের সিকিউ বেসমেন্টে না। সো এমসিকিউ বেসমেন্টে যদি আমরা ক্লাস নিই, তাহলে দেখো ভাইয়া যে সংক্রায়ন কাকে বলে। সংক্রায়ন জিনিসটা হচ্ছে একটা পরমাণু যখন যৌগ গঠন করে সাময়িক যৌগের মাধ্যমে, যৌগ গঠন করার পর তারা ইলেকট্রন শেয়ার করে। এই যে শেয়ার করতে যে কেন্দ্রীয় মৌলের যে বহিস্থ সেলের ইলেকট্রনগুলো রয়েছে, বহিস্থ সেলের যে ইলেকট্রনগুলো রয়েছে বিভিন্ন উপশক্তি স্তরে, তো উপশক্তি স্তরের শক্তির মানগুলো তো ভিন্ন ভিন্ন থাকে। এই যে ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরের ইলেকট্রনগুলোকে সবগুলোকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, মানে সমান করে নিই, তাহলে ওই ধরনের ঘটনাটাকে বলা হয় সংকরায়ন। আমরা লেটস স্টার্ট করি, তাহলে বুঝতে পারবো আরো সহজে। একটি পরমাণুর একটি একটি পরমাণুর বহিস্থ শক্তি স্তরের ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে সম শক্তি সম্পন্ন, ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে সম শক্তি সম্পন্ন অরবিটাল গঠন করে, তাকে আমরা সংকরায়ন বলে। তাহলে আমাদের কথাটা কি হলো দেখো ভাইয়া, একটি পরমাণুর, এই যে দেখো একটি পরমাণুর তার বহিস্থ শক্তি স্তরে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল, মানে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত করে আমরা যদি সমশক্তি সম্পন্ন, শক্তিমান কি থাকে, সমান থাকে, সমশক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হওয়ার পর যখন আমরা সমস্ত অরবিটাল গঠন করব, তখন তাকে আমরা বলবো সংকরায়ন। আবার বলি, একটি পরমাণুর তার বহিস্থ শক্তি স্তরের ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালকে পরস্পর যুক্ত করার পর আমরা যে সমশক্তি সম্পন্ন অরবিটাল পাওয়া যায়, তাকে আমরা সংকরায়ন বলে থাকি। যেমন একটা দেখি চিত্র, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এস অরবিটাল, যদি একটা নিয়ে আমরা, এস অরবিটাল কেমন রে ভাইয়া? গোলাকার, একটা এস অরবিটাল গোলাকার। এই হচ্ছে এক্স অরবিটাল, একটা নাম পি এক্স, এক্স অক্ষ বরাবর পি এক্স, আর একটা নাম পি ওয়াই, একটা নাম এস, একটা হচ্ছে পি এক্স। দেখো যে আমরা যদি এস পি এক্স আর একটা ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই এবং জেড অক্ষ বরাবর পি জেড, আমাদের দেখো এস, এখানে বললাম এস, এটা পেলাম পি এক্স, ইয়া পি ওয়াই আর পি জেড। এই যে চারটা এখানে অরবিটাল, চারটা অরবিটালে ভিন্ন ভিন্ন ইলেকট্রন রয়েছে। এই যে ভিন্ন ভিন্ন যে শক্তি সম্পন্ন চারটা অরবিটাল রয়েছে, এদেরকে পরস্পর মিশ্রণ যদি করি, আমরা কি করব? সংকরায়ন করব। মিশ্রিত করলে আমাদের এই যে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত হয়ে একই শক্তি এবং একই আকৃতি বিশিষ্ট সবগুলো যুক্ত হওয়ার মানে নতুন যে বন্ধনটা গঠন করবে, ইলেকট্রন শেয়ার করার পূর্বে এরা প্রত্যেকে যুক্ত হয়ে সমশক্তি এবং সম আকৃতি বিশিষ্ট যে অরবিটাল গঠন করে, সবার আকৃতি সেম, চারটা অরবিটাল
চারটা ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর যুক্ত করে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা হয় তাকে আমরা সংকরিত অরবিটাল বলেছি। আচ্ছা, এটা অনেকটা কেমন জানো? আলু ভর্তা করার নীতি। আমি শর্টকাটে বলি একটা কথা, আমি সবসময় বলি সংকরায়ন করা মানে হচ্ছে আলু ভর্তা করার নীতি। আচ্ছা, অনেকে ভাবতেছে এটা কেমন কথা হয়ে গেল না? আচ্ছা, আমি একটু বলি। ধরো তোমরা চারটা ফ্রেন্ড আছো, চারটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড মনে করো এই সাইজের আলু দিয়েছো, আর একটা ফ্রেন্ড মনে করো এই আঁকা বাঁকা সাইজের আলু দিয়েছো, আর একটা ফ্রেন্ড লম্বা একটা আলু দিয়েছে, আর একটা ফ্রেন্ড মনে করো এরকম আঁকা বাঁকা এরকম আলু দিয়েছে। চারটা ফ্রেন্ড চারটা ভিন্ন ভিন্ন শেপের ভিন্ন ভিন্ন সাইজের আলু দিয়েছো, দিয়ে সিদ্ধ করেছো। সিদ্ধ করার পর এই চারটা আলুকে তোমরা একটা কাই বানাবা। কাই বানিয়ে একটা বড় কাই বানানো হয়, বড় করে কাই বানানোর পর মশলা টসলা দিয়ে ভর্তা হওয়ার পর আমরা কি করি, সমান করে চারটা সাইজে ভাগ করি, গোল গোল করে। দেখো ওখানে কিন্তু কেউ বলি নাই যে তুমি ছোট আলু দিয়েছো, তুমি বড় দিয়েছো, বা তুমি এই সাইজের আলু দিয়েছো তাহলে ওই সাইজের আমাকে ভর্তা দাও। নো, চারটা ফ্রেন্ড চারটা ভিন্ন ভিন্ন সাইজের আলু দিয়ে, ভিন্ন ভিন্ন আকৃতির আলু দিয়ে আমরা একসাথে ভর্তা করে সমান করে চার ভাগে ভাগ করলাম। এই যে ঘটনাটা দেখো, সমান আকৃতি হয়েছে, সম আকৃতি বিশিষ্ট ভর্তা পাইছি, দ্যাটস কল, এটার নামে সংকরায়ন। কেমনে? এই যে তুমি দেখো আমাদের একটা পরমাণুর বহিঃ শক্তি স্তরে এস, পিএক্স, পিওয়াই, পিজেড চারটা ভিন্ন ভিন্ন অরবিটালে ভিন্ন ভিন্ন শক্তিশালী ইলেকট্রন রয়েছে। সবার শক্তি ভিন্ন, আকৃতি ভিন্ন। এরা পরস্পর যুক্ত হয়ে সবগুলো সমশক্তি এবং সম আকৃতি। দেখো এই একটা ঘরকে বলবো একটা সংঘটিত অরবিটাল, একটা ঘরকে বলা হবে একটা কি অরবিটাল, তার সংঘটিত অরবিটাল। এরকম চারটার এই প্রত্যেকটা অরবিটালের নাম হবে sp3, sp3, sp3 এবং sp3। কথা হচ্ছে কেন ভাইয়া? ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে আলুগুলো দিয়েছি ভর্তা করার সময়, আমি কি আমার আলু টাইম পাইছিলাম? এই যে কাই করার সময় একটা মিশ্রণ করেছিলাম না, সবার আলুর মধ্যে সবার আলু চলে গেছে না? তাহলে কি একটা মিশ্রণ সৃষ্টি হয়েছে না, হয়নি? তাহলে এখানে যেমন ওখানে সবার মধ্যে সবার আলু ছিল, এখানেও যখন দেখো একটা এস আর তিনটা পি, এগুলো প্রত্যেকটা ভাইয়া অসংকরিত অরবিটাল, এগুলোকে বলা হয় অসংকরিত অরবিটাল। এই যে চারটা ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালকে যুক্ত করে সবগুলো সমশক্তি এবং সম আকৃতি বিশিষ্ট করেছি, দ্যাটস কল সংকরিত অরবিটাল। এবং প্রত্যেকটা অরবিটালের মধ্যে কি কি রয়েছে, এখানে যেহেতু একটা এস আর তিনটা পি ইউজ করেছি, প্রত্যেকে হচ্ছে sp3, sp3, sp3 পাইছি, দ্যাটস কল sp3 সংকরিত অরবিটাল। এবার আমরা সামনে এগোই। তাহলে এই যে অরবিটাল গুলো পাইছি আমরা, যে সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলো পাইলাম, দ্যাটস কল সংকরিত অরবিটাল। এখন আমরা যে সংকরিত অরবিটালটা পাইছি সে বিষয়ে আমরা এখন এই সংকরণ সম্পর্কে ডিটেলস আমরা দেখব এবং তার শ্রেণীবিভাগ দেখব। আমরা একটা ছকে চলে আসবো। দেখো ভাইয়া যে সংকরণের শ্রেণীবিভাগ, সংকরায়নের শ্রেণী বিভাগ। সংকরণের শ্রেণী বিভাগ যদি আসি, আমরা প্রত্যেকটা সংকরণের নাম, আকৃতি, তার উদাহরণ সম্পর্কে জানবো ভাইয়া। দেখো আমাদের প্রথমে যে কাজটা হচ্ছে, দেখো যে একটা হচ্ছে বক্স, একটা বক্স, আমরা সংকরায়নের যে ফর্মুলাতে আসবো, সংকরণের নামগুলো দেখব। তার হচ্ছে এই সংকরণ নাম, তার বন্ধন কোণ এবং হচ্ছে আকৃতি এবং উদাহরণ। আমরা চারটা বিষয় আমরা মেনলি পড়বো এবং এই ছকটা তোমাদের 100% গ্যারান্টেড একটা কোশ্চেন তোমরা পাবাই। এটা 100%
তুমি যেখানে দাও, একাডেমি হোক, অ্যাডমিশন হোক, একটা এমসিকিউ মাস্ট বি আসবে। ছকটাই মেনলি সংকরায়ন, ছকটা যদি তুমি কন্ট্রোল করতে পারো হয়ে যাবে। আমি প্রত্যেকটা আবার আলাদা করে মনে রাখার টেকনিক করব। তো আমরা প্রথমে দেখব যে সংকরণের নাম। দেখো যে সংকরায়নের নাম, আকৃতি, বন্ধন কোণ এবং উদাহরণ। সংকরণের নাম, বন্ধন কোণ এবং হচ্ছে উদাহরণ। প্রথমে আমরা যেটা পড়বো 1 নম্বর হচ্ছে sp3 সংকরণ। পয়েন্টেড ভাইয়া, এই যে sp3 যে সংকরণটা রয়েছে, এই sp3 সংকরণের আমরা তার আকৃতি পড়ব। এই sp3 তে কোনো মুক্ত জলীয় ইলেকট্রন প্রভাব যদি না থাকে তাহলে তার আকৃতি কেমন হবে? ঘটনা কয়টা ভাইয়া দেখো তো? একটা s, 4টা p, 4টা ঘটনা। তাহলে এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয় বা টেট্রাহাইড্রাল বা টেট্রাহাইড্রাল। এবং চতুস্তলকীয় বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এবং তুমি দেখো যে এদের উদাহরণগুলো কি কি হতে পারে। মিথেন, আমি আগে বলেছি এখানে কোনো মুক্ত জলীয় কোনো প্রভাব থাকবে না। যেখানে 4টা সংকর থাকবে, মুক্ত ইলেকট্রন যদি প্রভাব না থাকে তাহলে বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, অথবা বা তোমরা মনে রাখতে পারো 109.5 ডিগ্রি। কারণ আমরা সবাই জানি 1 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে কি 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে আমাদের কত আসছে? টোটালটা হচ্ছে 28 মিনিট, মানে প্রায় 30 মিনিটে, যেটা হাফ ডিগ্রি ধরা হচ্ছে। এখানে মিথেন, CCl4, SiH4, SiCl4, অ্যামোনিয়াম, ফসফোনিয়াম ইত্যাদি। এইটা হচ্ছে sp3 সংকরণ যদি মুক্তজল ইলেকট্রনের কোনো প্রভাব না থাকে। এবার আসো ভাইয়া যে 2 নম্বর পয়েন্ট, sp3 সংকরায়ন একটি মুক্তজল ইলেকট্রন থাকলে, একটি মুক্তজল ইলেকট্রন থাকলে তোর আকৃতি হয়ে যায় ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার পিরামিড, ত্রিকোণাকার কি পিরামিড। এবং এর বন্ধন কোণ হয়ে যাবে 107 ডিগ্রি। উদাহরণ কে কে আছে? অ্যামোনিয়াম এবং NCl3। তবে কখনো কখনো একটা মুক্তজল বন্ধন কোণ ভিন্ন হয়ে যায়, সেটা ব্যাখ্যা আমরা আসবো পরে। তো দেখো তারপরে এসো যে এটাও একটা মুক্তজল থাকা অবস্থায় 107 ডিগ্রি হয়েছে। এবার চলে আসো ভাইয়া 3 নাম্বার, sp3 সংকরায়ন বাট দুটি মুক্তজল ইলেকট্রন। দুটি মুক্ত ইলেকট্রন থাকলে এটা হচ্ছে কি ত্রিকোণা, এটা হচ্ছে কি যে উল্টা ভি আকৃতির, উল্টা ভি আকৃতির। এটার বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। উদাহরণ হচ্ছে পানি, এর আকৃতি উল্টা ভি এর আকৃতি, এবং হচ্ছে 100 কত ডিগ্রি হচ্ছে 4.5 ডিগ্রি। হ্যাঁ, এখানে আরেকটা উল্টা ভি আকৃতি আছে, হাইড্রোজেন সালফাইড, কিন্তু এর বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি। এটা সবই একই, উল্টা ভি আকৃতি, এটাও sp3 সংকরায়ন, কিন্তু বন্ধন কোণ হচ্ছে কত? 92 ডিগ্রি। এটা মনে রাখবা, তাহলেই হবে। ওটার বন্ধন কোণটা শুধু চেঞ্জ, কিন্তু আকৃতি ওটাও sp3 এবং এটাও উল্টা ভি আকৃতির মতো।
এই হচ্ছে আমাদের sp3 বিষয় গেল। এবার আমরা চলে আসবো ভাইয়া যে 4 নম্বর পয়েন্ট sp2। একটা মজার টেকনিক ভাইয়া শুনো, sp3 সংকরণ ছাড়া কোনো সংকরণে মুক্ত ইলেকট্রনের প্রভাব নেই, মানে বন্ধন কোণের প্রভাব থাকে না, খুব একটা কম থাকে, আছে কিছু সেটা ব্যতিক্রম আছে, আমরা দেখাবো, কিন্তু মেইনলি আমাদের যতগুলো মুক্ত ইলেকট্রন প্রভাব সব sp3 সংকরণের মধ্যে। এবার চলে আসো sp2 সংক্রায়ন। sp2 সংক্রায়ন এর আকৃতি ঘটনা করে দেখো, sp2 তে ভাইয়া, sp2 তে ঘটনা একটা s দুইটা p, মোট তিনটা, এটা হচ্ছে ত্রিকোণাকার, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, ত্রিকোণাকার বা ত্রিভুজাকার। এর বন্ধন কোণ ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, এর বন্ধন কোণ হচ্ছে 120। মনে রাখার টেকনিক ভাই শোনো, একটা বৃত্ত কত ভাইয়া, একটা বৃত্ত কিন্তু 360 ডিগ্রি। আমি যদি এই বৃত্তটাকে সমান করে তিনটা ভাগে ভাগ করি, এক একটা কোণ পড়ছে 120। তুমি বলতে পারো ভাই তাহলে sp3 তো 4টা ঘটনা ছিল, তাহলে আমরা 90 করে ভাগ করতে পারতাম। ভাই আমরা থার্ড ডাইমেনশনে কল্পনা করছিলাম, এটা আমরা যখন একটা বৃত্তকে 2 ডাইমেনশনে ভাগ করলে বৃত্তর কোণ 360 কে আমরা ভাগ করলে কিন্তু 90 করে পাই, কিন্তু থার্ড ডাইমেনশনে 4টা ভাগে যখন আমরা ভাগ করব তখন সেখানে হচ্ছে পড়বে কত, 109 ডিগ্রি করে। ওকে, এবার হচ্ছে এটা 120 ডিগ্রি। এবং উদাহরণগুলো কি কি দেখো, sp3 সংকরণের মধ্যে পড়তেছে আমাদের sp2 এর মধ্যে, একটা হচ্ছে bcl3, bf3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর্সেনিক ক্লোরাইড এবং সকল অ্যালকিন, সকল অ্যালকিন যত প্রকার অ্যালকিনের যৌগ আছে সবগুলোই হচ্ছে ভাইয়া sp2 সংকরায়ন। তাহলে কি বললাম, সকল অ্যালকিন। এবার ভাইয়া 5 নম্বরে চলে আসো, sp সংকরায়ন। sp সংকরায়ন কারা হবে, দেখো sp ঘটনা কয়টা, দুইটা। যদি sp তে ঘটনা দুইটা হয় তাহলে sp সংকরায়নের আকৃতি কেমন হবে, সরল রৈখিক, সরল রৈখিক। এবারে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, বন্ধন কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি, সরল রৈখিক, বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এর উদাহরণগুলো কি কি দেখো, sp, BeCl2, কার্বন ডাইঅক্সাইড, BeCl2 কার্বন ডাইঅক্সাইড, এবং এর উদাহরণ হচ্ছে যে আমাদের সকল অ্যালকাইন যৌগ। এই যে অ্যালকাইন যৌগ, কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে, এই সকল অ্যালকাইন যৌগ হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে কি sp সংকরায়ন। এবার দেখো 6 নম্বর টপিকে চলে আসো। 6 নম্বর টপিক হচ্ছে যে sp3d সংকরায়ন। ভাই sp3d সংকরণে যদি আসি তাহলে ঘটনা মোট কয়টা, 5টা। তাহলে 5টা যদি ঘটনা হয়, মোট 5টা ঘটনা যদি থাকে, এর আকৃতি কেমন হবে। ভাই একটা জিনিস ভাবো, এরকম 5টা জিনিস যদি থাকে, 5টা যদি কোণ থাকে, আমরা কিন্তু 5টাকে 3টার মধ্যে, দেখো 3টাকে আমরা যদি এর মধ্যে নিয়ে আসি, ত্রিভুজে নিয়ে আসি, আর ওপর আর নিচে, ওপর আর নিচে তুমি দেখো যে এই দুইটাকে আমরা যোগ করলে দেখো এটা কেমন হয়, ত্রিকোণাকার। তুমি লক্ষ্য করো এটা ত্রিকোণাকার পিরামিড, কার মতো হয়, ত্রিকোণাকার, এদিকে একটা ত্রিভুজ ওদিকে একটা ত্রিভুজ, ত্রিকোণাকার পিরামিড। তাহলে আমি বলি এটা কি হবে, 5টা আছে, ওপরে একটা নিচে একটা আর মাঝে তিনটা, তিনটাতে ত্রিভুজ আর দুটাতে পিরামিড, দুটা পিরামিড, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এর বন্ধন কোণ কত হচ্ছে, এর বন্ধন কোণ হচ্ছে ভাই দুইটা থাকবে,
এই যে তিনটা কোণ, তিনটা কোণে 90 ডিগ্রি থাকবে, তিনটা অক্ষের উপরে থাকবে তিনটা 90 ডিগ্রি, আর অক্ষের বাইরে যে দুটা, মোট 5টা ঘটনা, দুটো অক্ষের বাইরে, অক্ষের বাইরে গুলো হবে 120 ডিগ্রি। উদাহরণটা কি ভাইয়া? PCl5। উদাহরণ হচ্ছে PCl5। পরীক্ষায় ওই একটাই আছে, ওই অনপিচি, ওটা মনে রাখবা, তাইলে হবে। এর বাইরে কোশ্চিন নাই, খুবই রেয়ার। 7 নম্বর হচ্ছে ভাইয়া sp3, ঘটনা 3টা, বাট sp3d2। তাহলে মোট ঘটনা কয়টা? sp3d2 মোট ঘটনা 6টা। এর বন্ধন কোণ 6টার সাথে 6টাই পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে। এবং এর আকৃতি হচ্ছে ষড়ভুজ আকার, ষড়ভুজ বা অষ্টতলকীয়। হয় ষড়ভুজ হবে, নাহলে অষ্টতলকীয়। এটা হচ্ছে ষড়ভুজ আকার বা অষ্টতলকীয়। এর উদাহরণ হচ্ছে SF6। উদাহরণ হচ্ছে কি? SF6। এবার লাস্ট ওয়ান ভাইয়া, দেখো তোমরা, লাস্ট ওয়ান হচ্ছে sp3d3। দেখো মোট ঘটনা কটা হলো? একটা S, 3টা P, 3টা D, তার মোট ঘটনা 7টা। তাহলে 7টা যদি থাকে, তাহলে 7টার মধ্যে 5টা থাকবে ভুজে, পঞ্চভুজ, আর 2টা থাকবে ওপর নিচ দিয়ে, হচ্ছে কি পিরামিড তৈরি করবে। তাহলে পঞ্চভুজীয়, ওপর নিচে 2টা পিরামিড, মানে বাই পিরামিড বা দ্বিপিরামিড। এটা হচ্ছে পঞ্চভুজীয়, বাই পিরামিড বা দ্বিপিরামিড। এটা হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড। এবং এদের বন্ধন কোণ, এই যে বললাম, তাহলে অক্ষ 3টা থাকে, অক্ষের উপরে গুলো হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি, এবং অক্ষের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি। এর উদাহরণ অনপিচি একটাই পরীক্ষা আছে, IF7। এর বাইরে আসে না ভাইয়া? এই হচ্ছে আমাদের ছকটা। এই ছকটার বাইরে তুমি কোশ্চেন, খুবই রেয়ার যে কোশ্চেন আসবে, খুবই 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 রেয়ার। তুমি এর বাইরে কোনো কোশ্চেন পাবে না। যত সংকরণের পড়া, উদাহরণ, এগুলোর মধ্যে থেকে বন্ধন কোণ এবং তার আকৃতি, কার সংকরণ কি, এই ছকটার ভিত্তিকে আমাদের মেইনলি পড়াশোনা। সংকরণের আমাদের এইচএসসি অ্যাডমিশনে ম্যাক্সিমাম 90% কোশ্চেন এই ছকটার মধ্যে থেকে আসবে। খুবই দুই একটা ব্যতিক্রম যদি হার্ড লেভেলে আসে তখন চেঞ্জ হবে, তার আগে সম্ভাবনা নাই। আমরা সংকরণগুলো দেখলাম, আকৃতি চিনলাম, বন্ধন কোণ পাইলাম, উদাহরণ পাইলাম। এখন কথা হচ্ছে, একটা যৌগ যদি আমার যদি মনে না থাকে এটা ছকটা, তাহলে কিভাবে তার সংকরণ আমরা বের করতে পারি? আমরা সংকরণের কিছু শর্টকাট ফর্মুলা শিখব। কেন্দ্রীয় মৌলের সংকরণ নির্ণয়, বিভিন্ন যৌগের কেন্দ্রীয় মৌলের সংকরায়ন নির্ণয়। বিভিন্ন যৌগের আমরা কেন্দ্রীয় মৌলের সংকর নির্ণয় করব। লেটস আমরা শুরু করি ভাইয়া। দেখো, সংকর নির্ণয় করব কি ভাবে, কি আছে কেন্দ্রীয় মৌলের সংকরায়ন। আমরা হাইব্রিডেশন নাম্বার বের করব কেন্দ্রীয় মৌলের। একটা ফর্মুলা লিখে দিতে বলি, দেখো, V প্লাস A মাইনাস C প্লাস A ডিভাইড বাই 2, এই একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলার সমান হচ্ছে, হাইব্রিডেশন নাম্বার হচ্ছে মুক্ত জোড় প্লাস সিগমা বন্ধন। ভাইয়া আমরা এই বিষয়টাতে জানবো, মুক্ত জোড় প্লাস হচ্ছে সিগমা বন্ধন। দুইটা ফর্মুলা আমি লিখে দিলাম, দুইটা ফর্মুলা সম্পর্কে আমরা আলোচনা করব। খুবই সহজ। এই ফর্মুলার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় মৌলের এখানে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা লেটস একটু স্টার্ট করি। দেখো, শুরু করি আমরা। ভি সমান হচ্ছে কেন্দ্রীয় মৌলের, ভি সমান হচ্ছে কেন্দ্রীয় মৌলের মোট ইলেকট্রন সংখ্যা। এম সমান 1 যোজি পরমাণুর
সংখ্যা। এবার দেখো এম সমান হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, সি সমান হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা এবং এ হচ্ছে অ্যানায়নের চার্জ। আর এখানে লেখা আছে হাইব্রিডেশন নাম্বার মুক্ত জোড় এবং হচ্ছে সিগমা বন্ধন। একটা পরমাণুর কার্বন শোধ করার পর তার মুক্ত জোড় ইলেকট্রন কেন্দ্রীয় মৌলের মুক্ত জোড় আর হচ্ছে কি তার ওই যৌগে ওই মৌলের কতটি সিগমা বন্ধনে যুক্ত আছে। আমরা এই দুটো সূত্র দিয়ে আমরা বিভিন্ন যৌগের কেন্দ্রীয় মৌলের সংখ্যা নির্ণয় করতে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এই যে সি আর এ এখানে শুধু মান ইউজ করা হবে, শুধু মান ভাইয়া, এখানে শুধু মান, আমরা কোনো আধান ইউজ করতে পারবো না, শুধু কি ইউজ করব, মান ইউজ করব, কোন প্রকার আধান আমরা ইউজ করতে পারবো না বা নিতে পারবো না। আচ্ছা দেখি আমরা শুরু করি। ধরো একটা মৌল নিলাম পানি, এই পানির আমরা সংকলন কিভাবে বের করবো বলতো ভাইয়া? পানির কেন্দ্রীয় মৌল কে? অনেকের কাছে প্রবলেম হচ্ছে কেন্দ্রীয় মৌল চিনবো কিভাবে। একটা জিনিস মাথায় রাখবা, একটা যৌগের ভিতরে যার যোজনী সব থেকে বেশি, যার যোজনী সব থেকে বেশি সে কেন্দ্রীয় মৌল। আর একটা চোরাই বুদ্ধি রয়েছে, যে পরিমাণে কম থাকে ওই যৌগটার মধ্যে যে পরমাণুটা পরিমাণে সব থেকে কম থাকে সেই ম্যাক্সিমাম সময় কেন্দ্রীয় মৌল হয়। তুমি দেখো এখানে পরিমাণে কম আছে অক্সিজেন, চান্স এটা আছে, অথবা এখানে অক্সিজেন যোজনী 2 আর হাইড্রোজেন যোজনী 1, তাহলে কেন্দ্রীয় মৌল কে? অক্সিজেন। লেটস আমরা এর হাইব্রিডেশন নাম্বার বের করব অক্সিজেনের। এই অক্সিজেনের বহিস্থিত ইলেকট্রন কয়টা রয়েছে? অক্সিজেন পরমাণু বহিস্থিত ইলেকট্রন রয়েছে, তুমি দেখো ভাইয়া যে অক্সিজেন 8 2 6, তার বহিস্থিত ইলেকট্রন রয়েছে কয়টা? 6টা। অক্সিজেন হচ্ছে 2 6, তাহলে তার তার এই যে কেন্দ্রীয় মৌলের মোট ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের বহিস্থ সেলের মোট ইলেকট্রন সংখ্যা, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, কেন্দ্রীয় মৌলের বহিস্থ সেলের মোট ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের বহিস্থ সেলের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে তুমি দেখো হাইব্রিডেশন নাম্বার অক্সিজেন বহিস্থ সেলের ইলেকট্রন রয়েছে 6টা, বি এম, এমটা হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা। কথা হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা কি? ওই যৌগটার ভিতরে যে পরমাণুগুলো রয়েছে তাদের ভিতরে যাদের যোজনী 1। এই যৌগ পানির মধ্যে একযোজী পরমাণু কি বলতো? হাইড্রোজেন। হাইড্রোজেনের সংখ্যা আছে 2টা। এই যে যৌগটার ভিতরে কোনো ক্যাটায়ন এবং কোনো অ্যানায়ন নাই, এর ক্যাটায়ন 0 এর অ্যানায়ন 0, ভাগ ভাইয়া 2। তাহলে ভাগ যদি 2 পাই তাহলে এর সংখ্যা পেলাম 4। 4 হলে কি হবে? এই যে হাইব্রিডেশন নাম্বার কোনটা আসলে কি হবে তোমরা একটু লিখে নাও। হাইব্রিডেশন নাম্বার 2 যদি আসে তো ঘটনা 2টা sp, যদি হাইব্রিডেশন নাম্বার 3 আসে ঘটনা 3টা, তার মানে sp2। হাইব্রিডেশন নাম্বার যদি 4 আসে তাহলে ঘটনা 4টা sp3 বা dsp2 বা sp2d হতে পারে। এটা এই দুইটা হবে জটিল যৌগের ক্ষেত্রে। এই দুটো কখন হবে দেখো ভাইয়া, এখানে দেখো এটা হচ্ছে sp3 বা dsp2 বা sp2d। এই যে এটা হবে, এই দুইটা হবে জটিল আয়নের ক্ষেত্রে। জটিল আয়নে যখন শর্টকাটে সংকলন বের করবো হাইব্রিডেশন নাম্বার আমি শেখাবো তখন এটা আসবে। এবং সাধারণ যৌগের ক্ষেত্রে sp3 হবে। যদি হাইব্রিডেশন নাম্বার 5 আসে তাহলে হবে sp3d বা dsp3। কখন sp3d হয় আর কখন dsp3 হয় এ বিষয়ে আমাদের ক্লাস আসবে। তো আমরা এই যে এই ঘটনাগুলো হবে জটিল যৌগের ক্ষেত্রে, আর আমাদের প্রথমে যেগুলো লিখছি সেগুলো সাধারণ যৌগের ক্ষেত্রে। যদি হাইব্রিডেশন নাম্বার 6 হয় আমাদের sp3d2 বা d2sp3 হবে। যদি হাইব্রিডেশন নাম্বার 7 হয় তাহলে হবে কি বলতো?
sp3 d3 বা d3 sp3, এটা হচ্ছে আমাদের হাইব্রিডেশন নাম্বারের জন্য কোনটার জন্য কি পাবো। তাহলে বলো তো ভাইয়া পানির ক্ষেত্রে আমরা যেটা পাইলাম, তুমি দেখো তো ভাইয়া এর হাইব্রিডেশন নাম্বার পাইছি আমরা কত ভাইয়া বলো তো। পানির ক্ষেত্রে আমরা হাইব্রিডেশন নাম্বার পেয়েছি 4, তাহলে এর সংকরায়ন হবে sp3। দেখো আমরা ছকে চলে যাই, পানির সংকরায়ন কিন্তু আমাদের sp3 ছিল। এই যে দেখো পানির যে সংকরায়ন, আমাদের পানির সংকরায়ন sp3 ছিল। সবাই বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে এই শর্টকাট সূত্র ইউজ করলে দ্রুত ওয়েতে করা যায়। এখন তোমরা ভাবতে পারো ভাই আপনি যে আরেকটা সূত্র লিখে দিয়েছেন, এটার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? লেটস গো, চলো আমরা ওই ফর্মুলার জন্য বের করি। দেখো ভাইয়া পানির জন্য যদি বের করতে হয়, পানির জন্য পানিতে ও আর এখানে আছে কি এইচ। ওকে ফাইন, ও এবং এইচ আছে। এখানে হচ্ছে এটা গাঠনিক সংকেত করলে এদিকে ও এদিকে এইচ এদিকেও এইচ, এবং পানির ওয়ে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে হাইব্রিডেশন নাম্বার হবে মুক্ত জোড় ইলেকট্রন প্লাস হাইব্রিড সিগমা বন্ধন। আমরা সবাই জানি সকল একক বন্ধনকে সিগমা বন্ধন বলে, আর একাধিক বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, দেখো মুক্ত ইলেকট্রন দুইটা আর সিগমা বন্ধন আছে কয়টা ভাইয়া? টোটাল দুইটা। তাহলে টোটাল হাইব্রিডেশন নাম্বার 4। 4 মানে কি রে ভাইয়া? sp3। 4 মানে কি? sp3। কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে টোটাল আমার এখানে চলে আসছে এই যে এই প্রুফকে আমরা এটা বের করতে পারি। দেখো আরো যদি করি আমরা, দেখো অ্যামোনিয়ার যৌগের ক্ষেত্রে দেখো হাইব্রিডেশন নাম্বার যদি ফর্মুলা নাম্বার 1 যদি বের করি, দেখো এখানে ফর্মুলা নাম্বার যদি বের করি তাহলে এখানে নাইট্রোজেন বহিঃস্থিতিশীল ইলেকট্রন রয়েছে কয়টা? এটা কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, পরিমাণে কম আছে নাইট্রোজেন, এবং নাইট্রোজেন পরিমাণে কম আছে, এবং দেখো এখানে তাহলে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন এর বহিঃস্থিতিশীল ইলেকট্রন আছে 5টা, একজি পরমাণু 3টা, ক্যাটায়ন 0, অ্যানায়ন 0, ডিভাইড বাই 2, 8/2 সমান হচ্ছে 4। 4 মানে কি রে ভাইয়া? sp3। 4 মানে হচ্ছে sp3। তাহলে এই হচ্ছে তার সংকরায়ন। আমি যদি পরবর্তী ফর্মুলাতে যাই, যে n এদিকে পেলাম h, এখানে পেলাম h, এখানে পেলাম হচ্ছে h, এখানে হচ্ছে মুক্ত জোড়। সবাই একটু লক্ষ্য করো যে এখানে n হচ্ছে মুক্ত জোড় আর এই তিনটা হচ্ছে তার বন্ধন জোড়। মুক্ত জোড় এগুলো যদি বন্ধন জোড় হয়, পয়েন্টে আসো, এখানে তার হাইব্রিডেশন নাম্বার কত আসবে? সবাই লক্ষ্য করো এখানে হাইব্রিডেশন নাম্বার হচ্ছে, যদি আমরা ফর্মুলা নাম্বার 2 তে করি, এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে ভাই একটা, এবং সিগমা বন্ধন আছে 1 2 3, তিনটা, মোট যোগ করলে 4। তাহলে হাইব্রিডেশন নাম্বার 4। 4 মানে হচ্ছে কি রে ভাইয়া? 4 মানে হচ্ছে sp3। 4 মানে কি? sp3। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের টেকনিক, যে সংকর হাইব্রিডেশন নাম্বার 4 sp3 বের করা, আর এখানে মুক্ত জোড় ইলেকট্রন দ্বারা এটা বের করে দেখালাম, আর এটা হচ্ছে শর্টকাট আমরা যে বইয়ের যে সূত্র সেটা দিয়ে বের করে দেখালাম। আমরা দুই ফর্মুলাতে কিন্তু সংকর বের করতে পারছি। আচ্ছা লেটস আরো আমরা যাই PCl5 যদি বের করতে হয়। দেখো PCl5 এর ক্ষেত্রে ভাইয়া, এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? এর হাইব্রিডেশন নাম্বার কিভাবে বের করব? কেন্দ্রীয় মৌলকে ফসফরাস, বহিঃস্থিতিশীল ইলেকট্রন আছে কয়টা? 5টা, তাই ফসফরাস গ্রুপ 15, বহিঃস্থিতিশীল ইলেকট্রন 5টা। এখানে একযোজী পরমাণু কয়টা আছে? একযোজী পরমাণু ক্লোরিন, ক্লোরিন একযোজী পরমাণু, এর মোট একযোজী পরমাণু 5টা। এখানে কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, ডিভাইড বাই 2 যোগ করলে কত হয়? 10/2, তার মানে 5। 5 হলে কি লিখে দিলাম ভাইয়া দেখো তো? 5 হলে sp3d, এর সংকলন হবে 5, তার মানে কি দাঁড়াচ্ছে? sp3d। তুমি যদি মনে করো যে ভাইয়ের গাঠনিক সংকেত করে আমাকে ফর্মুলা নাম্বার 2 তে দেখিয়ে দেন, ফর্মুলা নাম্বার 2 তে যদি যাই, এর গাঠনিক সংকেত করতে হবে পি, এখানে সিএল 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 সিএল। এখানে ভাই কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, সবগুলো সিগমা। তাহলে এখানে হাইব্রিডেশন নাম্বার হবে মুক্ত জোড় ইলেকট্রন 0 আর সিগমা বন্ধন 5, তার মানে মোট 5টা। 5টা মানে কি রে ভাইয়া? sp3। কথা কি বুঝতে পেরেছো? আমরা আরেকটা দেখি যে অনেকে এটা ভুল করে, POCl3 এবং SOCl2।
POCl3 SOCl2। আমরা এই দুটো সংকরণ যদি বের করতে যাই তাহলে এদের সংকরণ কি হবে? ওকে, তুমি দেখো এর সংকরণ যদি বের করি, আমাদের এখানে হাইব্রিডেশন নাম্বার চলে আসো। এর হাইব্রিডেশন নাম্বার কত? এর হাইব্রিডেশন নাম্বার হচ্ছে কেন্দ্রীয় মৌল কে। তুমি বলতেছো ভাই আপনি একটু বললেন যে পরমাণু যেটা কম থাকবে, এখানে ফসফরাস একটা, অক্সিজেন একটা, কিন্তু যোজনী যার বেশি, অক্সিজেন থেকে ফসফরাস যোজনী বেশি না ভাইয়া? তাহলে যোজনী এখানে কেন্দ্রীয় মৌল ফসফরাস। তো ফসফরাস কেন্দ্রীয় মৌল হলে এর হাইব্রিডেশন নাম্বার যদি বের করতে তাহলে ফসফরাসের বহিস্থ সেলে মোট ইলেকট্রন রয়েছে 5টা, এখানে একযোজী পরমাণু 3টা, এখানে একযোজী পরমাণু ভাইয়া শুধুমাত্র হচ্ছে ক্লোরিন 3টা, অক্সিজেন ভাইয়া দ্বিযোজী পরমাণু, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু, তাই 5+3 প্লাস এখানে কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়ন নাই, ভাগ 2, তাহলে এক্ষেত্রে পাচ্ছি 8/2, তার মানে 4 মানে হচ্ছে কি ভাইয়া বলতো? sp3। তুমি যদি মনে করো যে ভাই এটাকে আমরা আরেকটা যে ফর্মুলা শিখেলেন ওটাতে করি, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এবং আরেকটা ডাবল বন্ডে এই যে ও এর সাথে যুক্ত হয়েছে। তাহলে ডাবল বন্ডে যদি ও এর সাথে যুক্ত হয় তাহলে এক্ষেত্রে আমাদের সিগমা আর পাই বন্ধন কয়টা? ভাই আমি একটা কথা বলেছিলাম, যেখানে একক বন্ধন সবগুলো সিগমা, যেখানে একের অধিক বন্ধন থাকে একটা সিগমা, বাইগুলো হচ্ছে পাই। বাইগুলো কি? পাই। তো বাইগুলো যদি পাই হয় 1 2 3 4, এখানে সিগমা বন্ধন হচ্ছে 4টা, মুক্ত জোড় 0, আর সিগমা বন্ধন 4 মানে কি রে ভাইয়া? sp3। বুঝতে পেরেছো? এবার সালফারের ক্ষেত্রে তুমি যদি সেম ভাবে আসো, এটা কিন্তু তুমি যদি মনে করো যে ভাইয়া যে এটা দেখাবো সালফার, এর হাইব্রিডেশন নাম্বার যদি যাও, তার কেন্দ্রীয় মৌল সালফার, বহিস্থ ইলেকট্রন 6টা, একযোজী পরমাণু 2টা রয়েছে, ক্যাটায়ন নাই, অ্যানায়ন নাই, ভাগ 2, 4, 8/2 মানে 4 মানে ভাইয়া sp3। তুমি যদি বলো যে না আমরা গাঠনিক সংখ্যা করব সালফার, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা মুক্তর সাথে অক্সিজেন সিগমা বন্ধন যুক্ত আছে, আর একটা মুক্ত ইলেকট্রন সালফার থেকে গেছে। থেকে যদি যায় এটা তুমি সিগমা বন্ধন, তুমি যদি মনে করো সন্নিবেশ বন্ধন না দেখে জোড়া দেখাবো তাও করতে পারো, যেহেতু এটা ডাবল বন্ডে আছে, মানে এটা ডি ব্লক আছে, ডাবল বন্ড দেখাতে পারো। তুমি যদি দেখাও তবু তুমি এখানে সিগমা দেখো, আমরা যদি হাইব্রিডেশন নাম্বার বের করি, এখানে মুক্ত জোড় একটা, এখানে একটা মুক্ত জোড়, 2টা মুক্ত জোড়, আর 2টা কি আছে সিগমা, মোট হচ্ছে 4 মানে কি রে ভাইয়া? sp3। তুমি যে ফর্মুলা যাও এটাই পাবা। আচ্ছা আমরা লেটস গো আবার আরো কিছু দেখি। আমরা 2টা যৌগের ক্ষেত্রে এখানে দেখলাম, আমরা যদি ক্যাটায়ন অ্যানায়নের ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখব, আর SO4 2- এর ক্ষেত্রে দেখব। ক্যাটায়ন আয়নের ক্ষেত্রে দেখব এবং SO4 2- এর ক্ষেত্রে দেখব। আমরা এই ক্ষেত্রে দেখো, আমরা যদি কেন্দ্রীয় মৌল করি কি নাইট্রোজেন, তাহলে এর হাইব্রিডেশন নাম্বার হচ্ছে কেন্দ্রীয় মৌল 5, এর হাইড্রোজেন একযোজী পরমাণু 4টা, এখানে ক্যাটায়ন একটা আছে -1, অ্যানায়ন নাই +0 /2, তাহলে 9 - 1 /2, তার মানে কি পেলাম বলো তো ভাইয়া? 8/2 = 4 মানে ভাইয়া sp3। তুমি প্রশ্ন করতে পারো ভাই এটা আমরা কিন্তু গাঠনিক দিয়ে করে দেখব, ফর্মুলা নাম্বার 2 তুমি করতে পারো ভাইয়া। এই যে দেখো H, এদিকে H, এদিকে H, অ্যামোনিয়ার গঠন, এবং এই মুক্ত যে ইলেকট্রনটা ছিল এটা H+ এর সাথে কি সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে। তুমি যদি সন্নিবেশ বন্ধনটাকে সিগমা হিসেবে কাউন্ট করো তাও হবে 1 2 3 4। তুমি যদি মনে করো না মুক্ত জোড়টাকে আমি রেখে কাউন্ট করব, তবু একটা মুক্ত জোড়, 2টা হচ্ছে কি, 3টা হচ্ছে সিগমা, 1 2 3। তাহলে এখানে হাইব্রিডেশন নাম্বার দেখো, আমরা যদি এটাকে যদি আমরা সিগমা বন্ধনকে সবসময় মুক্ত জোড় যে ইলেকট্রনের শেয়ারিং কে বলা হয় সিগমা বন্ধন, লাইক দ্যাটস কল হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধনটাকে আমরা সিগমা হিসেবে কাউন্ট করতে পারি। কিভাবে কাউন্ট করতে পারি? এখানে 1টা 2টা 3টা 4টা, মোট আমরা 4টা সিগমা ধরতে পারি। মুক্ত জোড় 0 ধরলে সিগমা বন্ধন হচ্ছে কয়টা? 4টা হলে দ্যাটস কল কিন্তু sp3। তুমি যদি SO4 2- এর ক্ষেত্রে আসো ভাইয়া, আমি যদি এর হাইব্রিডেশন নাম্বার বের করি, সালফারের কেন্দ্রীয় মৌল, এখানে সালফার কেন্দ্রীয় মৌল হচ্ছে কত? 6। এখানে একযোজী পরমাণু কয়টা রয়েছে? একযোজী পরমাণু এখানে 0, কোনো একযোজী পরমাণু নাই।
এর ক্যাটায়ন নাই, ক্যাটায়ন এখানে নাই, অ্যানায়ন দুইটা +2 ডিভাইড বাই 2, তাহলে কত আসছে বলো তো ভাইয়া 8/2, তার মানে 4, 4 মানে হচ্ছে sp3। তুমি এখন বলতে পারো ভাই এটা আমরা গাঁথনি করে দেখান। ওকে ফাইন, এস দুটো ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, একটা ও এর সাথে মাইনাস আর একটা ও এর সাথে মাইনাস। ছয়টা দেখো, ছয়টা শেয়ার করেছে। এখানে সিগমা বন্ধন কয়টা? এটা হলো হাইব্রিডেশন নাম্বার। একটা সিগমা, তোমরা সবাই একটু লক্ষ্য করো ভাই, একটা সিগমা, দুইটা, তিনটা, চারটা, কারণ যেখানে একের অধিক বন্ধন থাকে একটা সিগমা একটা পাই, আমরা পাই লেখা অন্য না, সিগমা, তাহলে চারটা সিগমা, তাহলে মুক্তজোড় 0, চারটা সিগমা, মোট 4। 4 মানে কত রে ভাইয়া? sp3। যার কাছে যেটা সুবিধা সে সেটা করতে পারে। লেটস অন, আমরা এই হচ্ছে আমাদের সংকরায়ন, বিভিন্ন অজৈব যৌগের সংকরায়ন বের করার টেকনিক। আমরা নেক্সট ক্লাসে আসব জৈব যৌগ বা হাইড্রোকার্বনের সংকরায়ন নিয়ে। ওকে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।